আচ্ছা, অত ভেবো না। আঙ্কেল আন্টি রিদিমা ওরা ফিরুক, দুদিন না হয় অপেক্ষা করি। তবে তুমি আজই কল ব্যাক, মানে কল করে বলে দাও যত দ্রুত সম্ভব ফিরতে। বুঝেছো, বিয়েটা করাটা ভীষণভাবে ইমার্জেন্সি হয়ে গেছে। বুঝলে কি বলেছি? জিহাদ হাসলো, আওড়ালো। বুঝেছি। নিপা বেগম হেসে বললেন, খেয়েছো দুপুরে? আসো ভাত খেয়ে নাও আগে, পরে চা খেয়েও। জিহাদ খায়নি, তাই উঠে গিয়ে বসলো ডাইনিংয়ে। রোজা উঠে দাঁড়ালো। সারাদিনের চিন্তাভাবনায় সে ক্লান্ত, একরকম বিধ্বস্ত। আগামীকাল কাজে যেতে হবে সকাল সকাল। দুদিন ধরে ভালো ঘুম হয়নি, আজ লম্বা ঘুম দিতে হবে। অজ্ঞতা নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমি ক্লান্ত, ঘুমোতে গেলাম। স্বেচ্ছায় উঠলে তো উঠলামই রাতে, না উঠলে আমাকে কেউ ডাকবে না, খাবারের অজুহাতেও না। জায়গাটা নিরিবিলি, বাতাস বইছে মৃদু। অদ্ভুত সব প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। আকাশে পূর্ণ চাঁদ। চাঁদটা ঠিক ধ্রুবের উপর। সে দাঁড়িয়ে আছে গাড়ির হেলান দিয়ে। ইনস্টাগ্রাম স্ক্রল করছেন আনমনা। শান্ত কল করলো তক্ষুন। ফোন রিসিভ করে আড়মোড়া ভেঙে ধ্রুব জানালো, বলদটা এসেছিল, এসে আবার ঘন্টা খানিকের ভিতরে ফিরে গেছে। মিস রোজার রুমের লাইট অফ, সম্ভবত ঘুমাচ্ছেন। এই মাত্র সারা বাড়ির লাইটও বন্ধ হলো। শান্ত জোরে সোরে শ্বাস নিচ্ছিল। মাত্রই এলেনের সাথে যুদ্ধ করেছে। ছেলেটাকে হারানো যায় না কুস্তিতে। মির্জা বাড়ির গার্ডেনে সকল লাইট তখনও জ্বালানো। তিতানার্থ আর ঘাসের উপরে বসে আছে। দারোয়ান চাচা আর গার্ডেনার চাচা মিলে লুডো খেলছিলেন দরজার কাছাকাছি। হাসাহাসিও করছেন। শান্ত স্বতঃস্ফূর্ত গলায় বলল, এক্সেলেন্ট, তুই দাঁড়া, আমি বসকে জানাচ্ছি। এলেন হাত মুখ ধুয়ে এসে সদর দরজার সামনে দাঁড়িয়েছিলেন মাত্র। শান্ত হাওয়ার গতিতে তাকে ঠেলে ঢুকে ভেতরে। আদিল মির্জা ডিভাইনে বসে আছে, ডান হাতে ফাইল, পাশে ল্যাপটপ খোলা। ল্যাপটপের পাশে হৃদি হোমওয়ার্কের খাতা। হোমওয়ার্ক করছিল তার পায়ের কাছাকাছি শুয়ে শুয়ে। আদিল কোলে নিতে চাইলে কোলেও আসেনি, অভিমান করেছে। কেন সে মিস রোজাকে আজ আনতে পারেনি বাড়িতে? আপাতত হৃদির মাথাটা তার উদরে। কিছুক্ষণ আগেই চোখ বুজেছে, আজ সারাদিন জ্বালিয়েছে। কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করেছে মিস রোজার কথা। এত এত কাজ, সব পেন্ডিং রাখা আপাতত। শান্ত কাছে এসে ধীর গলায় সবটা জানালো। এতে তেমন পরিবর্তন এলো না আদিলের চোখে মুখে। সে শুধু কানে মুখে শব্দ করলো, যেন সে জানতো এমন কিছুই হবে। কিন্তু কেন? এখানে কি এমন কিছু অজানা আছে যা শান্ত জানে না? দ্য পাওয়ারফুল ইন্টেলিজেন্ট বডিগার্ড। বস, মিস রোজা বিয়ে করতে চাইলে ওই বলদ করবে না কেন? কোনো কাহিনী আছে নাকি? আদিল ফাইলে চোখ রেখে জবাবে বলল, কিভাবে শিওর হলে? না মানে এতটুকু শিওর যে মিস রোজা আজ পারিবারিকভাবে বিয়েটা সারতে চেয়েছিলেন। যতটুকু জানতাম ওই বলদ মিস রোজাকে বিয়ে করতে মুখিয়েছিল। তাহলে যেহেতু আজ বিয়েটা হয়নি, তার মানে কাহিনী তো একটা হয়েছে। এলেন এসে দাঁড়িয়েছে পেছনে। এ যাত্রায় নির্বিকার ভাবে বলল, আগামীকাল গিয়ে কি কোনোভাবে ও বাসায় সিসিটিভি লাগিয়ে আসবো? শান্ত চোয়াল ঝুলে এলো আর চোখে তাকালো স্তব্ধ হয়ে। এলেনের মুখের পরিবর্তন হলো না। আদিল হাতের ফাইলটা শেষ করে অন্যটা ধরেছে। এক ফাঁকে হৃদির গায়ে কমফোর্টার ভালোভাবে টেনে দিল। এ যাত্রায় বলল, আপাতত কিছু করতে হবে না, সময় আসুক। সময়? কোন সময়? কিসের সময়? বস আপন মনে অশান্ত হলেও ওপরে শান্ত স্বাভাবিক। ও সময় ফোন বাজলো আদিলের। টি টেবিলের উপরে রাখা ফোন স্ক্রিনে চোখ গেল। কল করেছে আদিল মির্জার ম্যানেজার আনসার খন্দকার। আদিল সময় নিয়ে ফোন হাতে তুলে নিল। কল রিসিভ করে কানে ধরল। ও পাশে কি বলল শান্ত জানা নেই, শুধু শুনল আদিলের আদেশ। জাস্ট টেল দ্যাম টু ফলো। কিছু করার প্রয়োজন নেই, আপডেট চাই উইথ প্রুফ। মেডিকেল চেক আপের রিপোর্ট এসছে? শান্তকে একটু কাছে গিয়ে শুনবে ওপাশে ওই বুড়োটা কি বলছে। কিসের রিপোর্ট? কাকে ফলো করাচ্ছে? পার্সোনাল বডিগার্ড হয়ে কি লাভ যদি এমন রসালো খবর শান্ত না জানে? তার বসটা একটা যা ইচ্ছে তাই। তার ভাবনার মধ্যেই আদিল বলল, অথেন্টিক রিপোর্ট চাই, ডক্টরের স্টেটমেন্ট সহ। ফজরের আজান পড়েছে মাত্র। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার তখনও। হৃদি ঘুম ভেঙে গিয়েছে। অস্থির লাগছে দেখেই হয়তো, বা ঘুম ভাঙছে বারবার। এবার সময় যেন আজ যাচ্ছেই না। তার স্নোফাইটের আসতে এখনো কত দেরি। আজও যদি না আসে। হৃদি বাচ্চা মন আনচান করে যাচ্ছে। সে ছোট ছোট পায়ে বেরিয়ে এলো। গ্রাউন্ড ফ্লোরে ঝাড়বাতিটার রং পরিবর্তন করা, একটা হলদে। মৃদু আলো জ্বালানোতে পুরোপুরি উজ্জ্বল নয় সবটা। একটু আধারে হৃদি তার বিড়াল পুতুল জড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। এসে দাঁড়ালো দুয়ারের দিকে।
দুয়ারে বডিগার্ড দাঁড়িয়ে আছে দুটো। রিদি মিষ্টি করে বলল, গুড মর্নিং। বডিগার্ড দুটোর একটার নাম ক্লান্ত। ক্লান্ত তার আসল নাম না, তার ভালো নাম আছে। এই নামটা দিয়েছে আদিল মির্জা, কারণ ক্লান্ত কখনোই ক্লান্ত হয় না, সবসময় ফাইটিং মোডে থাকে। গম্ভীর মুখে হাসি আসে না ক্লান্ত। তারপরও নরম করে হাসার চেষ্টা করলো পুতুলের মতো বাচ্চার সামনে। প্রিন্সেস, মর্নিং টু ইউ টু। কিন্তু আপনি এত ভোরে উঠছেন কেন? রিদি বাইরেটা দেখার চেষ্টায় প্রশ্ন করলো। বডিগার্ড আঙ্কেল, ধ্রুব আঙ্কেল কি গিয়েছে আমার স্নো হোয়াইটকে আনতে? আমি এক্ষুনি জেনে আসছি। রিদি মাথা দোলালো। ক্লান্ত গিয়ে খোঁজ নিয়ে ফিরে এসে জানালো, গিয়েছে, শীঘ্রই চলে আসবে। হৃদে এসে বসলো সোফায়, টেলিভিশন চালো। পা দুলিয়ে কিছুক্ষণ টেলিভিশনের দিকে চেয়ে আবার কিছুক্ষণ দুয়ারের দিকে তাকালো। আধ ঘন্টা খানেক পর গাড়ির শব্দ শোনা গেল। হৃদি দ্রুত নামলো সোফা থেকে। তক্ষুনি দেখলো রোজা দ্রুত কদমে ঢুকছে। মুহূর্তেই চিৎকার করে ডেকে ছুটলো মেয়েটা। স্নো হোয়াইট। রোজা দু হাঁটু ভেঙে বসলো ফ্লোরে। এভাবেই হৃদি নরম সরম শরীরটা বুকের ভেতরে আগলে নিয়েছে, যত্নের সাথে মাথা বুলিয়ে দিচ্ছে অনবরত। বড় করে শ্বাস টেনে নিয়ে ওর আদরে মুখ জুড়ে থেমে থেমে ছোট্ট ছোট্ট চুমু বসালো। হৃদি কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তার গলা। নীরবে মুখটা বাড়িয়ে ডুবিয়ে রাখলো গলার ভাঁজে। অনেকক্ষণ কোনো কথাই আর বলল না মেয়েটা, ওভাবেই থাকলো। এবারে রোজা ওকে কোলে নিয়েই উঠিয়ে দাঁড়ালো। ওর দুপা তখন তার পাতলা কোমর জড়িয়ে রেখেছে। হৃদি ভীষণ অভিমান নিয়ে ফিসফিস করে প্রশ্ন করলো, কেন আসনি গতকাল? আই মিসড ইউ আ লট। রোজা অনুশোচনায় ভুগল। তীর তীর করে কাঁপে ঠোঁট জোড়া। কেমন এক সূক্ষ্ম যন্ত্রণা ওর বুকের ভেতরে, অথচ সামনে এই কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা, হৃদিকে ভুলে যাওয়ার কথা চিরতরে। আর সে একটা দিন এই মিষ্টি মুখটা না দেখে এমন ভেঙে পড়েছে। কিভাবে থাকবে হৃদিকে ছাড়া? দিনের পর দিন, মাসের পর মাস। অমন বাচ্চা বাচ্চা কণ্ঠে অভিমানে রোজার অনুশোচনা গাঢ় হয়। ঠোঁট ছোঁয়ায় হৃদির চুলে। ওকে কোলে নিয়েই সোফায় বসতে বসতে বলল, একটু ব্যস্ত ছিলাম সোনা। তুমি কি করেছো গতকাল সারাদিন? হৃদি মুহূর্তেই উচ্ছ্বাস নিয়ে বলতে থাকলো গতকালের সব কিছু। বাবার সাথে কোথায় কোথায় গিয়েছে, কি কি করেছে সব। রোজা মন দিয়ে শুনলো। ওর কথার মধ্যে ছোট্ট ছোট্ট করে সে কথা বলছে, জবাব দিচ্ছে আর উৎসাহ বাড়াচ্ছে। এতে মেয়েটার আনন্দের শেষ নেই। লিভিং রুমে বড় দেয়াল ঘড়িতে এক পাল তাকালো। ঘড়ির কাঁটা 6টায় ছুঁয়েছে। সময় হয়েছে হৃদিকে ফ্রেশ করিয়ে তৈরি করে স্কুলের জন্য রওনা হওয়ার, না হলে আবার দেরি হয়ে যাবে। সম্ভবত গতকাল মেয়েটা স্কুলে যায়নি, তাই আর সময় অপচয় করলো না। গল্প করতে করতে হৃদিকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে গেল দোতলায়। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে নিচে চোখ রাখতেই দেখলো লিভিং রুমে শান্ত দাঁড়িয়ে আছে, রোবটের মতো, ঠিক সোফার পেছনে। রোজা আশ্চর্য হয়ে গেল, হতবাক হলো। কখন এলো? এতক্ষণ তো সে লিভিং রুমে সোফাতেই বসেছিল, কারো অস্তিত্বটুকুও অনুভব করেনি। এ পর্যায়ে এসে বডিগার্ড সম্পর্কে তার ধারণার মাত্রা বাড়ল। এমন নিঃশব্দেও মানুষ আসা যাওয়া করতে পারে? ভয়ঙ্কর। শান্ত এতক্ষণ মাথা নুইয়ে রাখলেও এবার তাকালো। রোজার চোখে চোখ পড়তেই হাসলো, উচ্চ স্বরেই বলল, গুড মর্নিং মিস রোজা, ইটস নাইস টু সি ইউ। রোজা বোকার মতো তাকিয়ে থেকে কোনো রকমে গুড মর্নিং আউড়ে হৃদি রুমে ঢুকে গেল। হৃদিকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া মেয়েটা নিজে নিজেই করতে পারে, তবে আজ স্বেচ্ছায় কিছুই করতে চাইছে না। আর না চাইছে কোল থেকে নামতে। বাধ্য হয়ে ওকে কোলে নিয়েই সে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে এলো। তক্ষুনি মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রে ঠেলে ঢুকলেন। মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং প্রিন্সেস, আজকে মন ভালো তো? দিদি খানিক লজ্জা পেল। মুখটা ডাল করেছে আর চোখে রোজার মুখের দিকে তাকাতেই রোজা শব্দ করে হেসে ফেলল। ওর ফুলো গালে ঠোঁট ডুবিয়ে দিল। মরিয়ম বেগমও হাসলেন। খাবার সাজাতে সাজাতে বললেন, গতকাল সারাদিন জুড়ে ভীষণ আপসেট হয়েছিল তোমার জন্য। রোজার ভেতরটা হাওয়ায় মিঠাইয়ের মতো নরম হয়ে এলো। বুকের খুব কাছে থাকা বাচ্চাটাকে সারা জীবনে নিজের খুব কাছে রাখতেই ইচ্ছে করলো। বুকের মধ্যে রেখে আদরে আদরে সারা জীবন পেরোতে ইচ্ছে করা মনকে তখনই সামলাতে পারল না সে। মন তো কত কিছুই চায়, চাইলেই কি আর পাওয়া যায়? সবসময় মনের কথা শোনার উচিত না। মাঝে মধ্যে মস্তিষ্কের কথা, পরিবারের কথা, ভবিষ্যতের কথাও ভাবা উচিত।
রিদিকে স্কুলের ড্রেস পরাতে নিয়েই অন্যমনস্ক হয়েছিল রোজা। রিদি দেখছিল কাছ থেকে। হঠাৎ করে মাথাটা এগিয়ে রোজার ঠোঁটে শব্দ করে চুমু খেলো। আকস্মিক এমন হওয়াতে রোজা ভেগাচাকা খেলো। রিদি ফিসফিস করে বলল, স্নো হোয়াইট, তোমার লিপস কি প্রিটি, আই ওয়ানা কিস দেম। রোজার ভাবনারা মুহূর্তেই উড়ে হারিয়ে যায় ফানুসের মতো। সেও পালাক্রমে রিদির রক্তিম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মরিয়ম বেগম পাশ থেকে মুচকি হেসে দেখছিলেন এই মিষ্টি মুহূর্তটুকু। হঠাৎ আতকে উঠে রোজা। ঘড়ির কাঁটা 6:30। 7টা ছবে বলে দ্রুত রিদিকে ব্রেকফাস্ট করাতে চাইল। সেখানেও রিদি দুষ্টুমি লেগেই আছে। বাচ্চাটা মুখ থেকে আজ যেন হাসি সরছেই না। এত হাসছে, এমন প্রাণোচ্ছল হাসি দেখে রোজা সকালটাই যেন ঝলমলে সকালের মতো উজ্জ্বল প্রাণবন্ত লাগলো। দুজনে উচ্ছ্বাস নিয়ে ব্রেকফাস্ট করলো। তারপর রিদিকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। পেছনে মরিয়ম বেগম রিদির ব্যাগ নিয়ে আসলেন। রোজার চোখ পড়ল লিভিং রুমে। পিনপত নীরবতা জিভিয়ে রেখে সোফায় বসে আছে আদিল মির্জা। আজ আর ফুল স্যুটে নেই, লুজ জিন্সের সাথে সাদা শার্ট গায়ে জড়ানো। কোলে ল্যাপটপ, তার পেছনেই শান্ত, এলেন সহ আজ স্বপন আর ক্লান্তও দাঁড়িয়ে আছে। তাদের মুখের অবস্থা অবর্ণনীয়। রোজা ওই দিকে আর মাথা ঘামালো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে রিদিকে ছেড়ে দিল। রিদি হেসে ছুটল সোফার দিকে, তোতা পাখির মতো বলল, এ ভেরি গুড মর্নিং ড্যাডি। রোজা দাঁড়িয়ে থাকলো দূরত্ব রেখেই। এগিয়ে গিয়ে শুভ সকাল জানানোর প্রয়োজন বোধ করলো না। মরিয়ম বেগমের হাত থেকে এ যাত্রা স্কুল ব্যাগটা নিজের কাছে নিল। আদিল মেয়েকে উড়ুতে বসিয়ে আনমনা পর্যবেক্ষণ করলো ওর চুলে করা হেয়ার স্টাইলটা। কি কমপ্লিকেটেড আর প্রিটি হেয়ার স্টাইল। মর্নিং মাই চাইল্ড, ইউ লুক সো হ্যাপি। রিদি খিলখিল করে হেসে জানালো, আই এম সো হ্যাপি। আদিল জেনেও প্রশ্ন করলো, কেন তো হ্যাপি? রিদি ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফিসফিস করে বলল, তুমি জানো তো। আদিল তাকিয়ে আছে মেয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে। রোজা তক্ষুনি তাকালো। বলতে চাইলো দেরি হচ্ছে স্কুলের জন্য, এখনই বেরোতে হবে। অথচ কথা গলায় আটকে থাকার পরবর্তী দৃশ্য। রিদির ঠোঁটে চুমু খেয়ে আদিল বলল, স্কুলে যাও, দেরি হচ্ছে। রিদি পাল্টা তার বাবার ঠোঁটে গভীর চুমু খেয়ে কোল থেকে নামলো দ্রুত। দৌড়ে এসে ধরল কিংকর্তব্যবিমূঢ় রোজার হাত। রোজা পলক ফেলল, চোখে চোখ পড়ল আদিল মির্জার সাথে। এই লোক এক মুহূর্তের জন্য তার ঠোঁটের দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে কেমন অস্বস্তিতে রোজার দম বন্ধ হয়ে এলো। চটজলদি রিদিকে নিয়ে বেরোতে উতলা হলো, যেন কোনো সিংহ তাকে তাড়া করছে পেছনে। শান্ত আর এলেনের চোখ কপালে, তাদের মুখ হা হয়ে আছে। দুজনে স্বাভাবিক হতে সময় লাগলো। শান্ত আর চোখে তাকালো ট্যাবের সিসিটিভি ফুটেজের দিকে। আদিল নির্বিকারভাবে ট্যাবটা বন্ধ করে উঠে দাঁড়ালো, সিঁড়ি ধরলো। এলেনের চোয়াল ঝুলে এসেছে। ঝুলে যাওয়া চোয়াল নিয়েই বসে পেছনে কদম বাড়ালো। এলেনের চোয়াল ঝুলে আসা বোধহয় এই প্রথম। অথচ এই বিষয় নিয়ে মজা উড়ানোর মতো মস্তিষ্ক আপাতত শান্তর নেই। এলেন বোকার মতো তাকালো পাশাপাশি হাঁটা শান্তর দিকে। প্রশ্ন করলো চাপা স্বরে, বস দ্রুত এসে বসলো লিভিং রুমে, কোনো কারণ ব্যতীত। এখন আবার উপরে উঠছে। শান্ত চোখ পিট পিট করে কোনো রকমে আওড়ালো। তখন বস প্রিন্সেসকে চুমু। আর বলতে পারলো না। আদিল মাথা ঘুরিয়ে তাকাতেই দুজন চুপ হয়ে গেল। এক মুহূর্তেই বনে গেল আদিল মির্জার গুরুগম্ভীর, অনুভূতিহীন পার্সোনাল বডিগার্ড। রোবটের মতো পিছু পিছু এসে দাঁড়ালো রুমের সামনে। ওদের নির্বিকার থাকলেও ভেতরে শান্ত অশান্ত বটে। একটা অজানা স্ক্যান্ডাল ঘটে গেছে মনে হচ্ছে। ও মাই গড! রোজা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। এতক্ষণ অবশ্য ভেতরেই বসেছিল। এখন রিদি স্কুল ছুটি হওয়ার সময় বলেই বেরিয়ে এসে দাঁড়ালো। দৃষ্টি তাক করলো বন্ধ গেটের দিকেই। ধ্রুব পাশে এসে দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার মতো করে। গেট খুলে দেওয়ার অনেকক্ষণ পর রিদি বেরিয়ে এলো তার শিক্ষিকার হাত ধরে। ওর স্কুল ব্যাগটা শিক্ষিকার হাতে। রোজাকে দেখেই হাত উঁচিয়ে নাড়ল মেয়েটা। মুখ ভরে কেমন হাসছে। রোজা হেসে এগিয়ে গিয়ে রিদির স্কুল ব্যাগটা নিল শিক্ষিকার হাত থেকে। বিদায় জানিয়ে রিদিকে নিয়ে উঠে বসলো গাড়িতে। রিদি মুহূর্তেই রোজার কোলে উঠে বসলো। সারাটা পথ তোতা পাখির মতো বলতে থাকলো স্কুলের কাহিনী। রোজা নরম চোখে চেয়ে মন দিয়ে শুনল পুরোটা সময় যাবৎ। তাদের গাড়িটা সবে এসে থামলো মির্জা বাড়ির সামনে।
তিতান আর থর কোথা থেকে যেন চেঁচামেচি করতে করতে ছুটে এলো গাড়ির সামনে। রিধি ওদের দেখে আরো আনন্দের সাথে নেমে গেল রোজা আটকানোর আগেই। নেমে কুকুর দুটো দুহাতের সামনে আদর করছে। আর অমন জলদস্যুর মতো দেখতে কুকুর দুটো আহ্লাদে মাটিতে গড়াগড়ি করছে। ওই দৃশ্যে সামান্য ঢোক গিল রোজা। সে আসলে এমনিতেই কুকুর ভয় পায়। রাস্তাঘাটে সাধারণ কুকুরগুলোও এড়িয়ে চলে, সেখানে এমন দানবের মতো কুকুর দুটোকে দেখলে তার আত্মার পানি থাকে না, হাত পা ঝিমঝিম করে। রোজা ভয়ে বেরোতেই পারছিল না। ওইদিকে রিধি সমানে ডাকছে, স্নো হোয়াইট, তাড়াতাড়ি বেরিয়ে আসো, দেখো তিতান আর থোর কেমন দুষ্টু হয়ে গেছে। রোজা আবারও ঢোক গেল। ওইদিকে ধ্রুব গাড়ির দরজা খুলে ধরে আছে তার জন্য, অথচ সে বেরোচ্ছে না। অনেকটা সময় অপচয় করার পর অবশেষে বেরোলো। সে বেরোতেই শান্ত কুকুর দুটো ঘেউ ঘেউ করে উঠল। রোজা আতঙ্কে দুপা পিছুতে চেয়েও পারছিল না, ভয় পেলই সামান্য। কাউকেই তো ওরা আক্রমণ করে না, রোজাকেও করবে না যদি সে শান্ত থাকে। নিজেকে নিজে বুঝিয়ে স্বাভাবিক থাকতে চাইল, অথচ অবুঝৃদি দুহাতে থরের গলা জড়িয়ে গদগদ হয়ে ডাকলো, স্নো হোয়াইট, কাম অ্যান্ড টাচ দেম, সি দেম আর সো সুইট। রোজার ভেতরটা কেঁপে উঠল। নিজেকে স্বাভাবিক রাখা কষ্টের হয়ে এলো। কোনো রকমে আওড়ালো, প্রিন্সেস, লেটস গো ইনসাইড। রিধি ফিরে তাকালো, হেসে হেসে হাত নাড়িয়ে কাছে ডাকলো, আসো না, আসো। রোজা বাধ্য হয়ে চোখ মুখ খেচে এগুলো কয়েক কদম। তিতান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে রোজার দিকে। রোজা ভয়ে এইটুকুখানি হয়ে গেল, আর এগোতে পারলো না। ওইদিকে রিধি নিজেই থরের কলার টেনে সাথে করে আনলো রোজার কাছে। থরের পশম ছুঁয়ে বলল, দেখো ওর পশম কত নরম হয়ে গেছে। রোজা কম্পিত হাত বাড়িয়ে ছুলো কুকুরের মাথাটা। অমনি কুকুরটা মাটিতে শুয়ে পড়লো আহ্লাদে। ওর কাণ্ড বুঝিয়ে দিচ্ছে সে আরো আদর চাচ্ছে। রোজার সাহস বাড়ে এতে কিঞ্চিত। বরাবরই ভয়কে জয় করার মতো সাহসী সে। দুপায়ে ভর দিয়ে বসে ইতস্ত করে আরেকবার মাথা বুলিয়ে দিতেই থর নিজেই মাথাটা আরো এগিয়ে দিল। এত বড় শরীরের কুকুরটাকে মুহূর্তেই একটা বাচ্চা লাগলো। মোটেও আর ভয়ঙ্কর লাগছে না। ভয়টা একটু কাটতেই রিধির সাথে সমানে কুকুর দুটোকে রোজাও আদর করতে লাগলো। এক পর্যায়ে হাসলো, আনমনে আওড়ালো। দেখতে কত ভয়ঙ্কর, অথচ পুরো বাচ্চা সুলভ। আদিলের হাতে সিগারেটটা জ্বলতে জ্বলতে আঙুলের চামড়ায় লাগতেই তার ধ্যান ভাঙল। দৃষ্টি ফিরিয়ে আনলো গার্ডেনের দৃশ্য থেকে। আঙুলের দিকে তাকিয়ে দেখলো সিগারেটটা পুরো শেষ হয়ে গেছে। সিগারেট ফেলে দিয়ে ফের তাকালো। রিধি হাসছে, পাল্লা দিয়ে হাসছে মিস রোজাও। শান্ত আর এলেন বারান্দায় দাঁড়িয়ে আছে। আদিলের ঠিক পেছনে হাতে ফাইল। কাজ রেখে হঠাৎ করে এখানে এসে দাঁড়ানোর মানেটা পরিষ্কার হতেই এলেন কিছুক্ষণের জন্য চোখ বুঝলো। পর মুহূর্তেই থমথমে কণ্ঠে বলল, বস, মিস রোজাকে তুলে আনি। এলেন সবসময় দেখে এসেছে, জেনে এসেছে আদিল মির্জা যা চায় তা আদায় করে নেয়, বাই হুক অ্যান্ড বাই কুক। তাই দেরি করে হলেও যখন এলেন বুঝতে পেরেছে এর বস মিস রোজাকে চাচ্ছে, তার মনে হয়েছে মিস রোজা ভালোই ভালোই না মানলে সোজা তুলে নিয়ে আসা হবে, প্রয়োজনে আটকে রাখা হোক। দিন শেষে বস যেই নারীকে খুব করে চাচ্ছে তাকে হাতের খুব কাছে রেখে এমন উপোস থাকার তো কোনো কারণ নেই। এত ভাবাভাবির কি কিছু আছে এখানে? কেন তার বস অপেক্ষা করতে থাকবে? সিসিটিভি ফুটেজে কিংবা লুকোচুরি করে দেখবেই বা কেন? তুলে আনলেই তো হয়। আদিল মির্জা চেয়েছে আর তা সে পায়নি, এমন কি কখনো হয়েছে? হয়নি তো। কদিন ধরে মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্নটা আজ কেমন মুখে ফসকে বেরিয়ে গেল। মুখটা কি শান্তকে অনুসরণ করছে? এলেন আর চোখে তাকাতেই দেখলো শান্ত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুটা সরেও দাঁড়িয়েছে তার থেকে। দাঁতটা কিটমিট করে উঠল এলেনের। এ যাত্রায় আদিলও ফিরে তাকিয়েছে। মুহূর্তেই বেচারা সতর্ক হলো। বসের গম্ভীর দৃষ্টির সামনে নির্বিকার থাকার চেষ্টা করে যায়, আর চোখে নজর রাখছে আদিলের হাত দুটোর উপর। তাদের উপর রাখলেই প্যান্টের বেল্ট দিয়ে মারার মতো অঘটন অনেকবার ঘটেছে, এবার না ঘটায়। তবে তেমন কিছুই হলো না। আদিল পুনরায় মাথা ঘুরিয়ে দৃষ্টি বাগানে রেখেছে। এতক্ষণ যাবৎ গলায় শ্বাস আটকে ছিল এলেনের, এ যাত্রায় আটকে রাখা শ্বাসটুকু ফেলল। তক্ষুনি আদিলের শান্ত ধীর স্বর শোনা গেল, লেটস টেক ইট স্লো।
শান্ত হকচকিয়ে উঠল। তখনই জিজ্ঞেস করতে মন উতলা হলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, টেক ইট সো বস। তবে সাহস হলো না। এলেন আর একটু টু শব্দও করেনি। তার শুধু চোখে ভাসছে বসের তীক্ষ্ণ দৃষ্টি। কবে যেন বস ওর গলাটা টিপে ধরে। ভবিষ্যতে মুখ সামলে কথা বলতে হবে। অসময়ে আদিলের ফোনটা বেজে উঠল। ফোনটা সোফার সামনে টি টেবিলের ওপর ছিল। এলেন গিয়ে ফোন এনে বাড়িয়ে ধরল। তাকালোও না স্ক্রিনের দিকে। অথচ শান্ত ঘাটটা কাত করে ঠিকই দেখে নিয়েছে। কল করেছে ম্যানেজার আনোয়ার খন্দকার। নামটা দেখেই তার চোখ মুখ কুঁচকে এলো। আদিল না ফিরেই দাঁড়িয়ে ধরা ফোনটা হাতে নিল। রিসিভ করতে কানে ধরল। দৃষ্টি তখনও বাগানেই। মিহি বাতাসে দুলছে মিসেস রোজার চুল। সেই চুল এলোমেলো ভঙ্গিতে কানের পেছনে গুজে দুহাঁটু ভেঙে বসেছে ঘাসের উপর। সূর্যের আলোটা তীক্ষ্ণ না এই মুহূর্তে। ভীষণ মিষ্টি করেই ছুঁয়েছে সুন্দর মুখখানি। তিতানার থরের সাথে আহ্লাদ করে হাসতে থাকা তাকে আর হৃদিকে অন্যরকম লাগছে। ওপাশে ম্যানেজার আনোয়ার কি বলল শোনা গেল না। তবে অনেকটা সময় নিয়ে আদিল আওড়ালো। Should I cut his little brother? খ্যাচাং খ্যাচাং। শান্ত কান খাড়া করে শুনতে চাচ্ছিল। ও সময় আদিল পুনরায় বলল। দেখি, what is he up to? আদিলের হাত নাড়িয়ে ইশারা করতেই শান্ত আর এলেন বেরিয়ে এলো। শান্ত অবশ্য অনেকটা অনিচ্ছুকভাবেই বেরিয়ে এলো। দরজার কাছে স্বপন দাঁড়িয়ে আছে। শান্ত আঁকাবাঁকা মুখের অভিব্যক্তি দেখে আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শান্ত আওড়ালো আনমনে। বসের ময়ময় হয়ে গেছে। স্বপন হতবিহ্বল। বসের মেয়ে? তখনই আদিলের গম্ভীর কণ্ঠের ডাক পড়ে। শান্ত। শান্ত আটকে উঠে ঘাবড়ে যায়। বস কি শুনে ফেলেছে? ও মাই গড! এলেন দাঁতে দাঁত পিষে চাপা গলায় বলল, এবার তোর ময়ে ময়ে হয়ে যাবে। শান্ত কয়েকবার ধীর গলায় না 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 করতে করতে ভেতরের দিকে এগুচ্ছে। মরিয়ম বেগম যখন লাঞ্চের টেবিল ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলেন, শুনতে পেলেন ওয়াশরুম থেকে ভেসে আসছে হাসির আওয়াজ। হৃদি প্রাণ উচ্ছল হাসির আওয়াজ রীতিমতো প্রতিধ্বনি তুলছে। মরিয়ম বেগমের দৃষ্টি নরম হয়ে আছে। মিষ্টি করে হাসতে হাসতে টি টেবিলের ওপর লাঞ্চ পরিবেশন করতে থাকলো। এইদিকে রোজা অসহায়। হৃদিকে গোসল করাতে নিজেই ভীষণভাবে মুশকিলে পড়তে হয় তাকে। বাচ্চাটা এত দুষ্টুমি করে, তারপর আজ একটু বেশিই করছে। গতকাল সে আসেনি বলেই বুঝি এমন প্রতিশোধ নিচ্ছে মেয়েটা। অসহায় হয়ে আবার ওর চঞ্চল হাত দুটোকে থামাতে দ্রুত বড় তাওয়ালের দ্বারা পুরো ওকেই পেঁচিয়ে করে তুলে নিল এক ঝটকায়। এনে রাখলো নরম বিছানার উপর। হৃদি দুপা ভাঁজ করে বসেছে। ওর গায়ে গোলাপি রঙের বাথরোব। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুরু করেছিল রোজা। অমন সময় হৃদি হাপ্পুস চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, স্নো হোয়াইট, আর ইউ ফরগেটিং সামথিং? হেয়ার ড্রায়ারের তুমুল আওয়াজের মধ্যেই প্রশ্নটি স্পষ্ট শুনতে পেল রোজা। অবুঝের মতো নিজের কাজে ব্যস্ত থেকেই জবাবে বলে, না তো কি বলবো। হৃদি আগ্রহী চোখে চেয়ে থেকে আরো দৃঢ়ভাবে ফের বলে, মনে করার চেষ্টা করো। রোজা ভাবার অভিনয় করে কিছুক্ষণ। হৃদির চকচকে দৃষ্টির সামনে পুনরায় অসহায়ভাবে মাথা নাড়িয়ে বলে, কিছুই তো মনে পড়ছে না, কি ভুলে যাচ্ছি আমি। হৃদির উজ্জ্বল মুখটা মুহূর্তেই মিইয়ে গেল কেমন। এই মিইয়ে যাওয়া মুখটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারল না রোজা। তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার বন্ধ করে রাখলো পাশেই। দ্রুত হৃদির নাদুস নুদুস মুখটা আলতোভাবে দুহাতে নিয়ে আদর করে দিয়ে বলল, আমার প্রিন্সেসের জন্মদিন আমি কিভাবে ভুলতে পারি? সম্ভব এটা? হৃদি শব্দ করে হেসে উঠে রোজার কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতেই বলে, আমি জানি তোমার মনে আছে, আমি তো অভিনয় করছিলাম আর তুমি বিশ্বাসও করে নিয়েছো। হাউ সিলি! রোজার চোখ দুটো বড় বড় হয়ে এলো। মিছিমিছি রাগ দেখিয়ে পর মুহূর্তেই দুহাতে কাতুকুতু দিতে শুরু করলো। বিপরীতে হৃদি হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়েছিল। চুলগুলো শুকিয়ে পাখির বাসা হয়ে আছে। ক্রমান্বয়ে মাথা নাড়িয়ে বোঝাচ্ছে আর কাতুকুতু দিতে না। রোজাও আর দেয় না। বাচ্চাদের অতিরিক্ত হাসাতে নেই। আপাতত ও লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবে। হৃদি ঘুমিয়ে পড়লে সে একটা বই পড়বে বলে ভেবে রেখেছে। কাঁধ ব্যাগে বইটি কি রাখা হয়েছিল? খেয়ালে আসছে না। মাগরিবের আজান পড়েছে। হৃদির ঘুম ভাঙেনি এখনো। বাচ্চাটা বুঝি রাতে ঘুম হয়নি। হাতের বইটা রেখে রোজা উঠে দাঁড়ালো। বিছানার কাছাকাছি এসে দেখলো হৃদি ঘুমে বেহুশ প্রায়।
ওঠার নামগন্ধ নেই। মরিয়ম বেগম নাস্তা নিয়ে কিছুক্ষণ আগে একবার এসেছিলেন। রিদি ঘুমিয়েছে বলে ফিরে গিয়েছেন। এ যাত্রায় ওর ঘুম না ভাঙলে রাতে মোটেও ঘুমাতে পারবে না। অজ্ঞতা ইচ্ছের বিপরীতে গিয়ে রিদিকে তুলতে আদুরে গলায় ডাকলো। প্রথম ডাকে সারা শব্দ না করলেও দ্বিতীয় ডাকে ঠিক চোখ মেলে তাকালো। ঘুম থেকে উঠলে ওর মন মেজাজ ভালো থাকে না কিছুক্ষণ। ও সময়টা রোজার কোলে ঘাপটি মেরে ঝিমুতে পছন্দ করে, আজও তাই। কিছুক্ষণ হৃদিকে কোলে নিয়ে পায়চারি করে এগুলো ওয়াশরুমের দিকে। ফ্রেশ করিয়ে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে বেরোলো রুম ছেড়ে। মরিয়ম বেগম তাদের দেখে ড্রয়িং রুমে নাস্তা পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ল। রোজা আর চোখে আশেপাশে ভালো করে দেখে নিল। দুয়ারে দুটো বডিগার্ড ব্যতীত কাউকেই দেখা যাচ্ছে না। যাক, শান্ত আর এলেনকে আশেপাশে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আদিল মির্জা বাড়িতে নেই। ওরা নেই মানে আদিল মির্জাও নেই। রোজা কোনোভাবেই এই লোকটার সামনে পড়তে চায় না। আজকে সকালে একটা বিষয় তাকে এখনো অপ্রস্তুত করেছে। অনিচ্ছুক, অজানা ঘটনা, অথচ কেমন খারাপ প্রভাব ফেলেছে ওর উপর। নাকি রোজাই বেশি বেশি ভাবছে? বডিগার্ড আঙ্কেল, ড্যাডি কোথায়? ক্লান্ত দুয়ারেই দাঁড়িয়েছিল সৈনিকের মতো। হৃদি প্রশ্নে কণ্ঠ নরম করার চেষ্টারত বলল, বস তো বেরিয়েছেন। কোনো প্রয়োজন প্রিন্সেস? টেল মি। হৃদি মাথা নাড়িয়ে বোঝালো, কোনো প্রয়োজন নেই। ও ফিরে গিয়ে বসলো রোজার কোলে। টেলিভিশন চলছে, ডিজনিল্যান্ড। হৃদি মন দিয়েই তাই দেখছে, পাশাপাশি রোজার হাতে নাস্তাও করে নিচ্ছে। বেশ রাত করে ফেরা হয়েছে রোজার। ঘড়ির কাঁটা ঘুরছে 12টায়। বাড়ি প্রবেশ করতেই তার চোখ কপালে উঠে এলো প্রায়। লিভিং রুমে জিহাদ বসে আছে, চোখ মুখ ফোলা, মুখের বাম পাশে নীল হয়ে আছে। রোজা আতকে উঠে ছুটে গেল ভেতরে, আর্তনাদ করে উঠল। কি হয়েছে তোমার এই অবস্থা? কেন মারামারি করেছো? নিপা বেগম কাপড়ে বরফ পেঁচিয়ে ধরে রেখেছেন জিহাদের গালে। জিহাদ দুর্বলভাবে পড়ে আছে সোফার এক কোণে। রোজার প্রশ্নের কোনো রকম জবাবে বলল, চৌরাস্তার মাথায় অটোর জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ কয়েকটা গাড়ি ঘিরে ধরলো আমাকে। কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, কিচ্ছু নেই। কয়েকজন গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে মেরে চোখের পলকে চলে গেল। রোজা হতভাগ। এও সম্ভব? কারণ ছাড়া এমন করে কেউ? কাঁধের ব্যাগটা সোফায় ফেলে এগুলো। নিপা বেগম কাপড়ে মোড়ানো বরফটা তার হাতে দিয়ে উঠে রান্নাঘরের দিকে ছুটল। তার জায়গায় রোজা বসে বরফ হালকা করে চেপে ধরল জিহাদের গালে নীল হয়ে আসা স্থান। ছেলেটা মুহূর্তেই মৃদুস্বরে আর্তনাদ করল। ব্যথায় জর্জরিত পুরো শরীর। রোজা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, গাড়ির নাম্বার মুখস্থ করেছো? উদয় কেনই এসে মেরে পালাবে? তুমি কারোর সাথে লেগেছো? জিহাদ কারোর সাথে লাগেনি। নিজের জ্বালাতেই তো সে বাঁচে না, অন্যদের নিয়ে ঝামেলা করার সময় কোথায়? আর তারপরও সে তো মূল কথাটাতেই বলতে পারলো না কাউকে। এসব আবার বলা যায়? কিভাবে বলবে যে এই লোকগুলো চাকু দিয়ে তার লিটল ব্রাদারকে কাটতে চাচ্ছিল? দেশে কি নতুন সন্ত্রাস নেমেছে, যারা পুরুষদের ছোট ভাই কেটে নিয়ে যায়? সকালেও তো সে সংবাদ পড়লো, এমন কোনো সংবাদ তো চোখে পড়লো না। জিহাদ বোধের ভয়ে কিছুদিন বেরোতেই পারলো না ঘর ছেড়ে। চোখ বুঝলেই এই দৃশ্য চোখে ভেসে উঠত। আতঙ্কে তার ঘুমও হয় না মনে হচ্ছে। আর আর বিশেষ করে এই লোকটা যে খুব শেষের দিকে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সেই সোজা কেমন তার ওখানটায় পাড়া দিয়ে ধরল। কে ছিল লোকটা? কারা ছিল? কাদের নজরে পড়ল সে? চিন্তায় জিহাদের দুটো চুল পেকে গেছে। এ কি মুসিবত? এমনিতেই কি কম মুসিবত আছে? আদিল মির্জার সামনে যা মন চায় তাই বলা যায় না, করা যায় না। যতই তার পার্সোনাল বডিগার্ড হোক না কেন, তাদের একটা গণ্ডি আছে যা কখনোই চাইলেও ভাঙা সম্ভব হয় না। মালিক আর কর্মচারীদের মধ্যে ভেদাভেদ আছে, অস্বীকার করার মতো বিষয় কি এটা? এলেন সহ বাকিরা এই ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে লালন করে থাকলেও শান্ত তাদের থেকে ভিন্ন, অতিমাত্রায় ভিন্ন। এলেন দেখে শুনে যতটুকু বুঝেছে, শান্ত এমন অনেক কাজ, এমন অনেক কথাবার্তা আদিলের সামনে বলছে যা অন্য কেউ বললে সেই ব্যক্তির গলার রগ কেটে ফেলতো আদিল মির্জা। এলেন খুব করে লক্ষ্য করছে, শান্তর বেলাতে আদিল ভীষণ নমনীয়, ভীষণ। এত বছর ধরে তারা একসাথে, এতটুকু বুঝতে না পারার কথা না। তবে বিপরীতে শান্ত একটা উজবুক। সেসবে ছেলেটার মনোযোগ কম। ও
ও সৎ ও সাহসী, আর সবচেয়ে বড় কথা ও বসের কথা, বসের বিষয়ে ভীষণ ভাবে। ব্যাপারটা রীতিমতো ব্যক্তিগতের দিকে চলে যায়। এই যে যেমন মিস রোজার ব্যাপারটার কথা বলা যাক, এতটুকু হদিস পায়নি এলেন সহ বাকিরা, অথচ শান্ত আগে থেকেই বুঝতে পেরেছে, খোঁজ রেখেছে। কতটা খেয়াল করলে এমন বিষয় চোখে পড়ে। এই তো তারা এখন ফিরছিল মির্জা বাড়ির উদ্দেশ্যে। তাদের গাড়িটা, অন্যভাবে বলতে গেলে এই গাড়িতে আদিল মির্জা চড়ে। ওটা চওড়া, বড়, 3 সারির সিটের ব্যবস্থা এটাতে। ড্রাইভিং সিটে স্বপন বসেছে, পাশে ক্লান্ত। মধ্যস্থতায় এলেন আর শান্ত। পেছনে আদিল একা বসে আছে, 2 পা ছড়িয়ে। তাদের পেছনে আরও 3টে গাড়ি। আদিলের চোখে মুখের অবস্থা সুবিধার না, গুরুগম্ভীর বলা যেতে পারে। এই মুখে তাকালেই তো এলেনের গলা শুকিয়ে আসে, একটা টু শব্দ করার সাহস হয় না। অথচ পিনপতন নীরবতা ভেঙে শান্ত হঠাৎ করে এই শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দে যেন গাড়ির ভেতরটা কেঁপে উঠেছে। হাসতে হাসতে বেচারা শরীরটা সিটে দুর্বলভাবে এলিয়ে দিয়েছে। এলেন হাসতে পারে না, বরঞ্চ ভয়ে ভেতরটা চুপসে একটুখানি হয়ে গেছে, ঠিক তার মুখের মতো। কোনো রকমে আর চোখে তাকালো। আদিল মির্জা গরম চোখে তাকিয়ে আছে, যেন এক্ষুনি শান্তকে চিবিয়ে চিবিয়ে খাবে। শান্ত কোনো রকমে নিজের অট্টহাসি চেপে বলল, বস, আই এম সো সরি, কিন্তু বেচারা কদিন বোধহয় ঘর ছেড়ে বেরোবে না, ভীষণ ভয় পেয়েছে। বলেই আরেক চোট হাসলো। এলেন ভয়ে নিজের সিটে সিটিয়ে গেল। সে মোটেও মার খেতে চায় না। চোখ মুখ বুঝেই তীব্র শব্দ হলো। ফাইলের বাড়ি পড়েছে শান্তর মাথায়। একটা নয়, দুটো। ব্যাস এতটুকুই। শান্তর মতো এমন দুঃসাহস অন্য কেউ দেখালে কি যে হতো। মাথা খেয়ে শান্ত ঠান্ডা হয়েছে ঠিক, তবে তার রঙ্গ তামাশা কমেনি। ভীষণ গদগদ ভাব নিয়ে আদিলের দিকে ফিরে প্রশ্ন করলো, বস, আপনি ভোজপুরি গান শুনেছেন? বস, একটা ভোজপুরি গান আছে, গানটা আপনার সাথে মানাতে পারে, একটু শুনবেন? আদিল চোখ গরম করে তাকালো উত্তরের বদলে। শান্তকে এতে মোটেও বিচলিত দেখালো না, বিন্দুমাত্র কমলো না সে উত্তেজনা। আর উৎসাহ নিয়ে জানালো। আদিল হ্যাঁ না কিছুই বলল না, পাত্তাই দিল না। তাকালো উড়ুর উপরে রাখা ল্যাপটপের ওপর। স্ক্রিনে ভাসছে গুরুত্বপূর্ণ তথ্য। অপরদিকে শান্ত ব্যস্ত গলায় আদেশ করছেন গান ছাড়ার। কার সাউন্ড সিস্টেম থেকে ক্লান্তকে দিয়ে গান ছাড়িয়েছে। একটা গান বাজতে শুরু করেছে। নীরবতা ভাঙল। উচ্চধ্বনির গান শুনে আদিল তাকালো না, পড়ল না চোখের পলক। শান্ত মিটিমিটি হাসছে। গানের টোন শুনেই এলেন দুহাতে চোখ মুখ চেপে নিজেকে একটুখানি করার চেষ্টায় আছে। ক্লান্ত আর স্বপ্ন অসহায়ভাবে মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের। অমন সময় কিছু লিরিক্স ভেসে ওঠে। अपने लबर को धोखा दो, एक मुझे भी डार्लिंग मौका दो। अपने लबर को धोखा दो, एक मुझे भी डार्लिंग मौका दो। प्यार जब करोगी खोल के, मैं पटूंगी इमरानों को बोल के। प्यार पालोगी राज करोगी, चांद नामों से नाज करो। শান্ত উচ্চ শব্দে গানটা তাল মিলিয়ে গাইছিল। এলেন 2 হাতের পেছনে নিঃশব্দে হাসছে। কাঁপছে তার কাঁধ। আদিলের হাতের আঙুলগুলো স্তব্ধ হয়েছে অনেক আগেই। সে হতভম্ব হয়ে লিরিক্সগুলোই শুনছিল। এমন কথা বলে যে গান হতে পারে তা তো তার 36 বছরের জীবনে আজই প্রথম জানল। শান্ত ভ্যাবলার মতো হেসে হেসে আবার জিজ্ঞাসা করলো, বস, মনে হচ্ছে না আপনি আর মিস রোজা? বলতেই ফের ফাইলের আঘাত পড়ল শান্তর মাথায়। শান্ত আর্তনাদ করে মাথা বাঁচাতে আর একটু সরে বসে। ব্যাস এইটুকুই। এলেন সহ স্বপন ক্লান্ত যখন বুঝলো বস রাগ হয়নি, উল্টো মজা পেয়ে ওরা অমনি শুরু করে দিল ইতরামি। উচ্চ শব্দে গানের সাথে সাথে তাল মিলিয়ে খালি গলায় গাইতে শুরু করলো। আজ রোজের ছুটির দিন। ভীষণ বেলা করে ঘুম ভেঙেছে। রক্ত লাল রঙের পর্দার উড়োউড়ির ফাঁক ফোকর দিয়ে এক চিলতে রোদ এসে ছুঁয়েছে তার সদ্য ঘুম ভাঙা মুখ জুড়ে। রোদটা তীক্ষ্ণভাবে চোখে লাগতেই পুরোপুরি চোখ জোড়া মেলে তাকালো রোজ। সোনালি উজ্জ্বলতা সামলাতে খানিকটা সময় প্রয়োজন পড়ল। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 12:19। রোজা অলস ভঙ্গিতে উঠে বসল। গতকাল রাতে দরজা লাগাতে ভুলে গিয়েছিল। চাপানো দরজা খুলে হুড়োহুড়ি লাগিয়ে প্রবেশ করলেন নিপা বেগম। তার হাতে খুন্তি, চোখে মুখে আতঙ্ক।
কথাও বলতে পারলেন না ভালোভাবে। হাতটা বাইরের দিকে তাক করে হা হা করছেন। রোজা ধরফরিয়ে বিছানা থেকে নেমেই ছুটল। গায়ে তখনও হৃদির পছনে ডিজাইনি স্নো হোয়াইট নাইট স্যুট, দরজাটা মেলে রাখা। দরজার সামনে হতবিহবল হয়ে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব। পেছনে উচ্ছ্বাস বদনে রাজু, ওর চোখমুখ চিকচিক করছে। বাইরে সারিবদ্ধভাবে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাকধারী বডিগার্ড। শান্ত আর এলেনের হাতে বড় বড় বক্স। রোজা আশ্চর্য হয়ে গেল। কিছু বলার আগেই শান্ত ভীষণ বিনয়ী ভঙ্গিতে এগিয়ে এলো ভেতরে। হাতের চারকোনা রাজকীয় বক্সটা এগিয়ে ধরে বলল, মিস রোজা, আপনার জন্য স্পেশাল ইনভাইটেশন কার্ড বক্স। আগামীকাল প্রিন্সেসের জন্মদিন, আপনি বিশেষভাবে আমন্ত্রিত। প্রিন্সেস আপনার অপেক্ষায় থাকবেন। সময়ের আগে চলে এলে কৃতজ্ঞ থাকব। রোজা বক্সটা নিল। এলেন, স্বপন আর বাকিরা নিজেদের হাতের উপহার বক্সগুলো সুন্দরভাবে ভেতরে রেখে পুনরায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। শান্ত মিষ্টি করে হেসে বলল, তাহলে আসি মিস রোজা, আগামীকাল দেখা হচ্ছে। রোজা মাথা দুলালো। ভিতরে এসে আর বসতে বলল না। সে জানে তারা বসবে না, সম্ভব না। শান্ত এলেন বাকিদের নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। রোজা দরজা লাগিয়ে ফিরতেই নিপা বেগম আটকে উঠে বললেন, একটু বসতেও তো বললি না। রোজা অসহায় ভেবে মাথা দুলিয়ে বলল, বসবে না মা, এমন রুলস নেই, ওসব তুমি বুঝবে না। রোজা গিয়ে জুবুথুবু মেরে বসলো সোফায়। কার্ড বক্সটা খুলল। ভীষণ চমৎকারভাবে বানানো হয়েছে। বড়লোকদের সব বড়লোকই কারবার। তাদের পুরো পরিবারকে দাওয়াত করা হয়েছে। কার্ডের ভেতরে হৃদির ভীষণ মিষ্টি একটা ছবি কার্টুন আকারে দেয়া হয়েছে। রোজা আনমনা ছবির উপরে হাত বোলালো, মৃদু হাসল। বাচ্চাটার আগামীকালকে জন্মদিন, 6 অক্টোবর, অথচ সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কি দেবে। সবই তো আছে। রোজা নিজের 19 বছরের জীবনে যা দেখেনি, তাও এই বাচ্চা মেয়েটা অতটুকু বয়সে দেখে নিয়েছে। অমন একজনকে কি দেয়া যায়? ইতিমধ্যে রাজু বক্সগুলোতে নজর বুলিয়ে চিৎকার করে উঠেছে। রাজু একটা বক্স বুকে জড়িয়ে প্রায় কেঁদেই ফেলল। আপু দেখো, এটাই আমার নাম লেখা, দিস ইজ ফর মি। রোজা উঠে এসে দেখলো সত্যি সত্যি রাজুর নাম লেখা। শুধু রাজু নয়, আজিজুল সাহেব, নিপা বেগমের নামও বক্স আছে। শেষের একটা বড় লাল রঙের বক্স রোজার নাম লেখা। রোজা এটা তক্ষুনি ধরল না। বাবা মা ভাইয়ের আনন্দে দিশেহারা ভঙ্গিতে বক্স উন্মোচন কর্মকাণ্ডখানা দেখল। নিপা বেগমের জন্য জামদানি শাড়ি, সাদা রঙের কালো পাড়। আজিজুল সাহেবের কালো সাদার মিশ্রণে 3 পিস স্যুট। এইরকমই রাজুরও। রাজু ভীষণ খুশি। কাপড় চোপড় নিয়ে নিজের রুমে চলে গেল হন্তদন্ত ভঙ্গিতে। এতক্ষণ ধরে নিজের কাপড় কোলে নিয়ে হাসতে থাকা নিপা বেগম এবার মেয়ের দিকে চেয়ে চমকে উঠে বললেন, কি রে মা, তোরটা খুলবি না? রোজা অনিচ্ছুকভাবেই বক্সটা তুলে নিল হাতে। সোফায় বসে খুলল। একটা জর্জেটের কারচুপি করা শাড়ি, লাল রঙের। রোজা ধরেই বুঝতে পারল জর্জেটের কোয়ালিটিটা চমৎকার। এত মসৃণ আর নরম, ছুলেই মনে হচ্ছে গলে যাবে। দামি জিনিসই এমন, দেখতে ছুতেই বোঝা যায়। তবে লাল কেন? থিম তো সাদা কালো, শুধু তারটা লাল কেন? নাকি লালও আছে সে জানে না। রোজার অবশ্য সেই দিকে মাথা ঘামানোর সময় রইল না। রীতির জন্য শপিং করবে, অনেক অনেক কিছু। রোজার নিজের গাড়ি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। কাজের উসিলায় নিজের গাড়ির প্রয়োজন হয় না বলে নিজের গাড়িটা চালানোই হয় না একরকম। ছুটির দিনগুলোতেই যতটুকু সে বেরোয় তক্ষুনি গাড়ি বের করা হয়। যেমন আজ নিপা বেগম আর রাজু নিয়ে বেরিয়েছেন। তার গাড়িটা লাল রঙের, বরাবরই লাল রঙের ওপর অবসেস সে ছোটবেলা থেকেই। কাপড় চোপড়ের মধ্যেও লাল রঙের ছড়াছড়ি। নিপা বেগম প্রায়শই গল্প করেন, ছোট রোজা লাল রঙের কিছু পেলেই আনন্দে কাঁদত। এমন একটা কালো সাদা ছবিও আছে। আজিজুল সাহেব ওটা ফ্রেম করে রেখেছেন। মাঝে মধ্যে ছবিটা দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। রাস্তায় জ্যাম পড়েছে, বিশ্রী রকমের জ্যাম। ঢাকা শহরের অলিগলিতে জ্যাম। 10 মিনিটের রাস্তাটুকু পেরোতে আধ ঘন্টা লেগে যায়। হৃদির জন্য শপিং করে ফিরতে ফিরতে রাতের 11টা। হৃদির পাশাপাশি রোজা নিপা বেগমের পছন্দের 2টো শাড়ি কিনে দিয়েছে। রাজুকে 1 জোড়া জুতো কিনে দিয়েছে। আজিজুল সাহেবের জন্য একটা চমৎকার পাঞ্জাবি এনেছেন। ফেরার পথে রোজার মনে হয়েছিল তার গাড়ি কেউ ফলো করছে। এই অনুভূতিটা বাড়ি ফিরেও মস্তিষ্কের সাথে সরেনি। কেমন বারবার মনে হচ্ছিল ওই কালো গাড়িটা একান্তভাবে ওর গাড়িকেই ফলো করছিল। কিন্তু কেন করবে?
কে করবে? রোজার চোখে একটা মুখে ভেসে উঠল, একজোড়া ধূসর রঙা গাঢ় চোখ। মস্তিষ্ক একটা নামই জপল, আদিল মির্জা। কিন্তু কেন? রোজার ভেতরটা পুনরায় অস্বস্তিতে আটসাট হয়ে গেল। পুনরাবৃত্তি হলো কয়েকটি ঘটনা, বিশেষ করে ওই দৃশ্য। সে হৃদি ঠোঁটের ডান পাশে চুমু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একইভাবে একই স্থানে আদিল মির্জার চুমু খাওয়া। রোজা পাগলের মতো মাথা দুলালো, নিজেকে বোঝালো হয়তোবা তার মনের ভুল, তেমন কিছু নয়। তার মতো সাধারণ একজনের পেছনে এতটা গুরুত্ব কি সে দেবে? এত সময় অপচয় কি করবে? আদৌ সম্ভব? রোজা নিশ্চয়ই বেশি ভাবছে। দিন শেষে তেমন কিছুই না। এমন থম মেরে আসিস কেন? কি হলো? মায়ের ডাকে রোজা নড়েচড়ে উঠল, মাথা নাড়িয়ে বুঝলো কিছু না। লিভিং রুম থেকে নিজের রুমে চলে এলো। আগামীকাল সন্ধ্যা থেকে বার্থডে পার্টি। 6:30 প্রবেশের সময়, 7টায় কেক কাটা হবে। তাকে আগেই যেতে বলা হয়েছে রিদির জন্য। রোজা ভেবে রেখেছে সে আগে ভাগে যাবে না। রিদির জন্য ওর বাবা আছে, আছে আরও কাজের লোক। সে আগে গিয়ে ওই লোকের সামনে পড়তে চায় না। গেস্ট যে সময় যাবে তখনই সে যাবে, বেশিক্ষণ থাকবেও না। যত দ্রুত চলে আসা যায় ততই মঙ্গল। রোজা নতুন কোনো ঝামেলা চায় না, আর এমন ঝামেলা নেয়ার মতো সামর্থ্যও তো তার নেই। ভেবে ভেবে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে হোয়াটসঅ্যাপে জিহাদ মেসেজ পাঠিয়ে রেখেছে। ভাসমান কথাটুকু পড়েই রোজার ভেতরে ধুকপুক শুরু হলো। দ্রুত ক্লিক করলো। রোজা, লেটস গট ম্যারিড। বাবা মার অপেক্ষা না করি। আমরা আগামীকাল বিয়ে করে ফেলি। হোয়াট ডু ইউ সে? আই কান্ট ওয়েট এনিমোর। জিহাদের হঠাৎ এমন আচরণ মোটেও স্বাভাবিক লাগেনি রোজার কাছে। কয়েকটি বছরের পরিচয় তাদের। কিছু একটা ঘাপলা আছে, বুঝতে অসুবিধে হচ্ছে না। সেই দিনই তো বলল গ্রাম থেকে ওর বাবা মা ফিরলে তারপর বিয়ের আলাপ হবে। এখন আবার হঠাৎ করেই সুর পাল্টাচ্ছে কেন? কেন বলল ওর বাবা মা ছাড়াই বিয়েটা এক্ষুনি সেরে ফেললে ভালো হবে? রোজার ব্যাকুলভাবে বিয়েটা করার পরিস্থিতির কারণ আছে, কিন্তু জিহাদের কারণ কি? ও কেন এমন সন্দেহজনক আচরণ করবে? উদ্ভট নয় বিষয়টা? বরাবরই জিহাদ নিজের বাবা মায়ের বাধ্য ছেলে, বিশেষ করে ওর মায়ের একমাত্র সন্তান তো, খুব আদরের। সেই ছেলে হঠাৎ কেন বাবা মা ব্যতীত বিয়ে করতে চাইবে? রোজার মাথার ভেতর সন্দেহের পোকামাকড় কিলবিল করছে। এমনিতেও সে স্বভাবগত সন্দেহবাতিকের মানুষ। ছোট ছোট বিষয়ে তিল থেকে তাল বানানোর মতো ঘটনাও সে ঘটিয়েছে। আপাতত ভীষণ অশান্তিতে দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতরে ধরফর করছে। ঘরটা বাম দিকে ঘুরিয়ে সময়টা দেখে নিল। রাতের 2:26। আগামীকালকে রিদির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। বাচ্চারা তার আশা করে থাকবে। জন্মদিনে যে তাকে যেতেই হবে, না হলে আজ ভোরেই সে রওনা হতো জিহাদের বাসার উদ্দেশ্যে। নিজে গিয়ে যাচাই বাছাই করত। আয়াত তালুকদার রোজার থেকে কিছু লুকোচুরি করে পার পাবে ভেবেছে? অসম্ভব। আজকের দিন সহ আগামীকাল যাক, শুধু সে হাত ধুয়ে নামবে, প্রয়োজনে জিহাদের গ্রামে যাবে। রোজা শুধু মন প্রাণে আশা করছে, প্রার্থনা করছে তার সন্দেহের বিন্দু মাত্র স্পর্শ যেন জিহাদের ভেতরে না থাকে। সে খুব করে চায় তাদের বিয়েটা হোক, সুন্দর একটা সংসার হোক। জিহাদের স্বপ্নের সাথে যে তার অনেক স্বপ্ন জড়িত। রাতভর আলোচনা করে তাদের ভবিষ্যৎ কল্পনা, তাদের স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো মিথ্যে না হোক। ফোনটা বাজছে। রোজা তাকালো পাশে। ফোনটা লাল রঙের বালিশের পাশে। স্ক্রিনে ভাসছে জিহাদের নাম্বার। অনবরত কল করে যাচ্ছে। ভীষণ মরিয়া লাগছে ওকে। কেন? এত যে তার সন্দেহের মাত্রা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। ও কি বুঝতে চাচ্ছে না? চেনে না রোজাকে, জানে না সে অল্পতেই সন্দেহের জালে ফেসে যায়। এতগুলো কলের একটা কলও রোজা ধরল না। তাকালো জানালার দিকে। স্লাইড করা কাজটা, পর্দা সরানো, মৃদু বাতাস প্রবেশ করছে। 4টা দেখা যাচ্ছে। অর্ধখণ্ডিত চাঁদের চারপাশে জলজল তারাদের সমাবেশ। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল রোজা। ফোনটা বন্ধ করে রাখে। মাথাটা এলিয়ে দেয় নরম বালিশে। আগামীকালকের জন্য ভালোভাবে যত্ন নেয়া চুলগুলো মৃদু ভেজা ছাড়া। ব্রাউন রঙের চুলগুলো ছড়িয়ে পড়েছে লাল বেডশিটে। মাথার ওপরে কালো রঙের ফ্যানটা ঘুরছে। দৃষ্টি গিয়ে থাকে তার স্লাইড টেবিলে। হৃদির সাথে তার তোলা ছবিটা ভীষণ আগের। পরিবর্তন করে নতুন একটা লাগানো দরকার। ভাবতে ভাবতে ক্লান্ত চোখ দুটো বুঝতেই ভেসে ওঠে হৃদির মুখখানা। সেই দিন ফেরার পথে মেয়েটা আধ ঘুমন্ত অবস্থাতেও তাকে গম্ভীর কণ্ঠে বারবার করে বলেছিল, আমি অপেক্ষায় থাকবো স্নো হোয়াইট, ডোন্ট বি লেট। খবরদার।
রোজা হেসে ফেলে ওর অমন বাচ্চা বাচ্চা কণ্ঠের গম্ভীরতায়। প্রশ্ন করেছিল মিহি কণ্ঠে। লেট হলে কি করবে তুমি? হৃদি আরো গম্ভীর হয়ে বলেছিল। মাই ড্যাড হ্যাভ এ গান। তখন প্রায় রোজার চোয়াল ঝুলে এসেছিল। আশ্চর্যের শিখরে পৌঁছে আতঙ্কে প্রশ্ন করেছিল, তুমি আমায় শুট করতে চাও? হৃদি ঘুমের সাগরে তলিয়ে যেতে নিয়েও আওড়ালো। ড্যাডকে বলবো স্নো হোয়াইটকে গান দেখে ধরে আনতে, ভয় পেয়ে আর যেতেই চাইবে না আমাকে ছেড়ে। রোজা ফিক করে হেসে উঠল বাচ্চা বাচ্চা কণ্ঠের কথাগুলো মনে করে। পর মুহূর্তেই বিরক্তও হলো। রক্তের কত শক্তি, তাই না? যেমন বাপ তেমন মেয়ে। অতটুকু বয়সেও এত বুঝে ফেলেছে। বাবা মেয়ে দুজনেই বিপজ্জনক। সাত সকাল বেলায় স্নিগ্ধ নীরবতা ভাঙল নিপার বেগমের অভিযোগের স্বরে। না খেতে খেতেই অমন কাঠির মতো বানিয়েছে শরীরটা। ফু দিলেই মনে হয় উড়ে যাবে। খাওয়া দাওয়ার কোনো শৃঙ্খলা নেই। বাজে কয়টা? এখনো ঘুমাচ্ছে। খেয়ে তারপর না হয় ঘুমা, তা না। রাজু খাচ্ছে পরোটা গরুর গোস্তের ঝোল ডুবিয়ে মুখে পুড়তে নিয়ে মাথা না তুলেই বলল, চিকন না মা, ওটা 0 ফিগার। ডায়েট মেনটেন করে বানাতে হয়। তেলে বেগুনে জ্বলে উঠলেন নিপা বেগম। হাতের কাছেই থাকা ছেলের মাথা শক্ত করে থাপ্পড় বসালেন। রাজু আতকে উঠে মাথা সরিয়ে পুনরায় খাওয়ায় মন বসালো। আজ তার মন ভালো, ভীষণ খুশি সে। মায়ের মারধরও আজ অমৃত লাগছে। নিপা বেগম চেঁচিয়ে যাচ্ছেন, অসভ্যের ঘরে অসভ্য, ওসব কি কথা? 0 ফিগারে তুই কি বুঝিস রে? রাজু চোখ তুলে তাকালো বেকুবের মতো। মা, এটা 2025, আর আমি বাচ্চা না, এটা বুঝবো না? তোমার মেয়ের ডায়েট চার্টের উপরেই বড় করে লেখা, আর জার্নি হ্যাভ আ 0 ফিগার। রাজু বাম হাতের আঙ্গুল দিয়ে 0 বানিয়ে দেখালো। নিপা বেগম পুনরায় হাত তুলতেই প্লেট নিয়ে ঝড়ের বেগে সরে গেল বেচারা। আজিজুল সাহেব হাসছেন শব্দ করেই। এতে নিপা বেগম আরও খেপেছেন। কিছুক্ষণ গলা উঁচিয়ে চেঁচামেচি করে স্বামীকেও 2-4টে কথা শুনিয়ে তবেই শান্ত হলেন। রাজু ততক্ষণে খেয়ে উঠেছে। ছেলের অমন হাসি খুশি মুখ চঞ্চলতায় নিপা বেগমের চোখে পড়ল। রান্নাঘর থেকে কিছুক্ষণ লক্ষ্য করে আবার জিজ্ঞেস করে বসলেন, এই ছেলে, হলোটা কি? এমন করছিস কেন? রাজু সুন্দর মুখে হাসি ধরছে না, ভীষণ উত্তেজনা নিয়ে বলল, আপুর মুখ থেকে শুধু শুনেছি, ফোনে দেখেছি, কিন্তু সচক্ষেই প্রথম মির্জা বাড়ি দেখব। আদিল মির্জাকে দেখব, রিদিকে দেখব। মুহূর্তেই বিচলিত হলেন নিপা বেগম। চোখ মুখ চিন্তা নিয়ে তাকালেন সোফায় বসে থাকা স্বামীর মুখোমুখি। আজিজুল সাহেবও চিন্তায় পড়লেন। আদিল মির্জা তো সাধারণ কেউ নন, সাধারণ বাড়িও নয় ওটা। তাদের যাওয়াটা কি ঠিক হবে? কোনো ঝামেলায় পড়বেন না তো? আজিজুল সাহেব স্ত্রীকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, রোজা যেহেতু যেতে বলেছে সমস্যা হওয়ার কথা না। শান্ত, আদিল মির্জা স্পিকিং। ফোনের ওপাশে নীরবতা বয়ে যাচ্ছে। আদিল নির্বিকার মুখে কান থেকে ফোন সরাতে নিতেই ওপাশ থেকে মেলি ভাষা ভাষা কণ্ঠে নরম ডাক পড়ল, আদিল। আদিলের মুখের পরিবর্তন হয় না, পলক পড়ে না। একই ভঙ্গিতে ফোনটা ফের কানে ধরে, তবে প্রয়োজন বোধ করে না জবাব দেয়ার। নীরবে অপেক্ষা করে অপরপক্ষের প্রয়োজনীয় কথাটুকু শোনার। আজ আমিরার বার্থডে। প্রতিউত্তরে এবারও নীরব আদিল। ওপাশে দীর্ঘশ্বাস ফেলার ধ্বনি শোনা গেল। ভেসে এলো ডুকরে ওঠা স্বর, আই মিস মাই চাইল্ড আদিল, একটু কথা বলতে দাও প্লিজ। আদিল তাকালো ডেস্কের ওপরে থাকা সংবাদপত্রের ওপর। ফ্রান্স পেইজে বড় করে একজন দম্পতির ছবি হেডলাইন দেয়া। পরপারে পাড়ি জমিয়েছে অর্থমন্ত্রী আব্দুল সোবাহান চৌধুরী। ভেঙে পড়েছেন তার পরিবার। ছবিতে একজন বৃদ্ধা, যার বয়স কমসে কম 70। পাশে রূপবতী নারী, মনে হচ্ছেন যৌবনে আছে এখনো। নারীর পাশে ছোট করে লেখা রিনা সওদাগর। আদিল দৃষ্টি ফিরিয়ে আনলো, তাকালো সামনে। সে দাঁড়িয়ে আছে অফিস রুমের পশ্চিমের কাচের দেয়ালের সামনে। নিচে আয়োজনের প্রস্তুতি চলছে। বডিগার্ডদের ছড়াছড়ি পুরোটা এরিয়া জুড়ে। পার্কিং এরিয়াটা বাড়ানো হচ্ছে, সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যানেজমেন্টের লোকদের চোখের সামনে রেখে কাজ করানো হচ্ছে। আদিল ওইদিকে চেয়েই ধীরে সুস্থে শান্তভাবে আওড়ালো, ফোকাস অন ইয়ার ডেড হাজব্যান্ড, মিসেস সোভান। আমিরার মা নেই। ডিড ইউ ফরগেট? ডোন্ট ক্রস ইউর লিমিটস অ্যান্ড মাই পেশেন্স। ওপাশ থেকে আর একটি শব্দও শোনার প্রয়োজন বোধ করল না আদিল। কল কেটে ফোনটা ছুঁড়ে ফেলল সোফায়। মৃদু শব্দ হলো। ঘড়ির কাঁটা দুলছে 2:42।
অক্টোবরের এই সময়টা সূর্যের তাপ থাকে নরম। আজও ব্যতিক্রম নয়। সোনালি রোদ এসে পড়েছে আদিলের গম্ভীর মুখে। ধূসরঙা চোখগুলো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে মনে দিয়ে আগুন বেরোচ্ছে। আদিলের পেছনেই দাঁড়িয়েছিল শান্ত আর এলেন। শান্তর চোখ মুখ গম্ভীর হয়ে আছে, ভ্রুর মাঝে 4-5টে ভাঁজ ফেলে বলেই ফেলল, বড়টা মরতে দেরি আর তার রং পাল্টাতে দেরি হয়নি। সিমলেস। এলেন ভরকালো, ভয় পেল। চকিতে শান্তর হাতে চিমটি কাটলো। তাকালো আদিলের চওড়া পিঠে। আদিল ফিরে তাকালো না। অনেকটা সময় পরে আদেশ ছুড়ল দাঁতে দাঁত পিষে, সিকিউরিটি টাইট কর। গেস্ট লিস্টে বাইরে কাউকে অ্যালাউ করা হবে না, নট ইভেন আ সিঙ্গেল ফ্লাই। এলেন আর শান্ত শক্ত গলায় বলল। ইয়েস বস। শান্ত একটু ভাবলো, বলল, বস, প্রিন্সেসের পাশে সিকিউরিটি বাড়ান। আর মিশ্র? শান্তর কথার মধ্যে আদিল ভারী থমথমে গলায় বলল। সেন্ড সামওয়ান আফটার রোজা। এলেন এতক্ষণ বুঝলো না তাদের বসের কাকে মিন করছিল। শুধু নামের সম্বোধন শুনে অজানা লাগলো। শান্তর চোয়াল ঝুলে আসলো, পাশাপাশি গলার স্বর নেমে এলো। কে রোজা? ও ও হ্যাঁ, মিস রোজাই তো, তাই না বস? এলেন ঠোঁট কামড়ে ধরল। আদিল ফিরে তাকাতেই শান্ত সৈনিকের মতো সোজা হয়ে সেলুট ঠুকে বলল, কাউকে পাঠাইতে হবে? আফটার রোজা, নট মিস রোজা, জাস্ট রোজা। আদিল গম্ভীর মুখে 2 কদম এগিয়ে আসতেই দ্রুত বেরিয়ে গেল শান্ত। এলেনও দ্রুতভাবে শান্তর পেছনে পেছনে বেরিয়ে গেল, দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে। আদিল ডান হাতের আঙুলের সাহায্যে কপালে মালিশ করলো, ধরালো একটা সিগারেট, গিয়ে বসলো ডেস্কের চেয়ারে। ডেস্কের একটা ছবি উল্টে রাখা, গা চেয়ারে এলিয়ে দিলেও অন্য হাতে ছবিটি হাতে তুলে নিল। ছবিটি রোজার, ড্রাইভ করছে। চোখে ভাসলো রোজার ড্রাইভিং করার অঙ্গভঙ্গি। আশ্চর্যজনকভাবেই গতকাল আদি ফলো করছিল রোজার গাড়িটা। তার কোনো ইন্টেনশন ছিল না, হঠাৎ সামনে পড়েছে। লাল রঙের গাড়িতে সানগ্লাস চোখে দিয়ে ড্রাইভ করতে থাকা রোজাকে অন্যরকম লাগছিল। মির্জা বাড়িতে দৃষ্টি নুইয়ে চলা রোজা থেকে ভিন্ন। প্রীতিকে বাঁচানোর সময় যে তেজস্বী রূপ দেখেছিল ওটাই বিদ্যমান যখন ড্রাইভ করে। আকর্ষণীয় লাগছিল। আর সবসময় এমন ডলড আপ হয়ে থাকে কেন? যেন মির্জা বাড়ির বাইরেটা র্যাম্প ওয়ার্ক। আদিল বিড়বিড় করলো। ড্যাম ইট। সুবর্ণা ইসলাম একজন গুণী মেকআপ আর্টিস্ট, সচরাচর জনপ্রিয় মডেলদের কাজ করে থাকেন। তবে এবার ভিন্ন ক্লায়েন্ট নিয়েছেন। শিল্পপতি আদিল মির্জার একমাত্র সন্তানের আজ জন্মদিন। তাকে চমৎকারভাবে তৈরি করা সুবর্ণার কাজ। সে নিজেই টিম নিয়ে পৌঁছেছে মাত্র। কড়া সুরক্ষার এক একটি ধাপ পেরিয়েই যেন বেলা শেষের পথে। হাত ঘড়িতে বেলা 4টে। তার হাতে 2 ঘন্টা সময় আছে। গাড়ি থেকে নামতেই দেখলো সামনে লম্বা চওড়া গম্ভীর মুখে শান্তকে। শান্তর কানে ব্লুটুথে কাকে যেন কিছু একটা হুকুম করে এগিয়ে এলো মেকআপ আর্টিস্টদের আপ্যায়ন করতে। হাত বাড়িয়ে স্বাগতমের ইশারা করলো। সুবর্ণা লোকজন নিয়ে প্রবেশ করলো অট্টালিকার মতো বাড়ির ভেতরে। জন্মদিনের জন্য বিশেষভাবে সাজানো হচ্ছে পুরো নিচের ফ্লোর। সোফা, ডাইনিং সব সরানো হয়েছে। সিঁড়ি ধরে ফ্লোর পর্যন্ত লাল কার্পেটে বিছানো হয়েছে। সিঁড়ির হাতলে ফুলের সমাহার, মাথার উপরে ঝাড়বাতিগুলো সুবিশাল। বাড়ির ভেতরে তখনও কাজ চলছে ব্যস্ত গতিতে। সুবর্ণা নিজের এতটুকু জীবনে অনেক বড়লোকই কাণ্ড কারখানায় দেখেও এত আশ্চর্য বিমোহিত হন। বাইরে থেকে মুগ্ধ চোখে দেখতে দেখতেই এসেছেন যে। শান্ত তাদের নিয়ে আসে সোজা দোতলায়। রিদির হাতে তার সমান লম্বা একটা ব্যাঙ পুতুল, ওটা ধরে পা ঝুলিয়ে বসে আছে সোফায়। মরিয়ম বেগমকে কিছুক্ষণ পরপর প্রশ্ন করছে রোজা সম্পর্কে, এসেছে কিনা। অসহায় মরিয়ম বেগম বলে যাচ্ছেন, আসলে তো সর্বপ্রথম এখানেই আসবে। এতে মেয়েটার গাল ফুলল, অসন্তুষ্ট হয়, বিড়বিড়িয়ে বলে, এখনো কেন আসছে না? সুবর্ণা প্রবেশ করেই দেখলো পুতুলের মতো দেখতে একটা বাচ্চাকে, 2 গাল ফুলিয়ে অনবরত কথা বলছে। শান্ত এসে মিষ্টি করে বলে, প্রিন্সেস, ইউ হ্যাভ কিট টু রেডি। ইনি হচ্ছেন আপনার মেকআপ আর্টিস্ট। ওদিকে ধ্যান ছিল না রিদির। 2 চোখ ভর্তি আশা নিয়ে দ্রুত প্রশ্ন করলো, বডিগার্ড আঙ্কেল, স্নো হোয়াইট কোথায়? আপনি কি তাকে বলেননি দ্রুত আসতে? শান্ত বুঝানোর চেষ্টা করলো, আজ মিসেস রোজার পরিবারও আসবে, তাদের নিয়ে পৌঁছতে তো একটু দেরি হবে, তাই না? ইতিমধ্যে গাড়ি পাঠানো হয়েছে, আপনি তৈরি হয়ে দেখবেন সে চলে এসেছে। এতে রিদি সন্তুষ্ট হলো, উঠে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। বাচ্চা বাচ্চা চেহারাটা প্রকাশ্যে জ্বলজ্বল করছে। শান্ত সুবর্ণা সহ তার টিমকে কিছু নির্দেশনা দিয়ে
তবেই বেরিয়ে এলো। দরজার সামনে রেখে গেল ক্লান্তকে। আপাতত ও গার্ড করছে এখানে। শান্ত গার্ডেনে এসে খোঁজ করলো এলেনের। এলেন তখন ইতিমধ্যেই বেরিয়েছে আদিলের আদেশে। কিসের জন্য শান্ত জানে না। সে ব্যস্ত হলো কল দিতে। এইখানে বসে আছিস যে, এত কি ভাবছিস মা? কোনো সমস্যা হয়েছে? নিপা বেগম ভীষণ চিন্তিত হয়ে আছেন। সারাদিন মেয়েটাকে কেমন ভাবনায় বিভোর। কি হয়েছে বলছেও না। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো নেই। আজকের পার্টিতে পড়ে যাওয়া সবকিছু বিছানার উপর সাজিয়ে রাখা, অথচ তৈরি না হয়ে মেয়েটা বসেই আছে শূন্য চেয়ে। না বললে কিভাবে জানবো বলতো? রোজা অসহায় হয়ে ফিরে তাকালো, দুর্বল হেসে বলল, কি হবে মা, মন খারাপ হতে পারে না? কারণ তো থাকবে তাই না? কারণ বল। রোজা ভালোভাবে দেখলো জামদানি পরা তৈরি হওয়া নিপা বেগমকে। চট করে উঠে এসে চুমু খেলো গালে। মুগ্ধ হয়ে বলল, বাহ, মিসেস তালুকদারকে তো আগুন লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগ। বলতে বলতে মিছিমিছি চোখ থেকে কাজল নিয়ে নিপা বেগমের কানের পেছনে ছোঁয়ালো। বাচ্চাদের মতো খিলখিল করে হাসলেন নিপা বেগম। মেয়ের কাঁধে লজ্জিত ইঙ্গিতে ঠেলে বেরিয়ে যেতে উতলা হলেন। শুধু মস্করা, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর। বেলা ছোট, সূর্য ডুবছে। কটা বাজে দেখেছিস? রোজা অন্যমনস্ক ভঙ্গিতে তাকালো। 6টা ইতোমধ্যে। সত্যি বলতে রোজার যেতে ইচ্ছে করছে না। আদিল মির্জার জন্য ওই লোক কেন পাঠাবে গার্ডস গাড়ি? কেন জোরপূর্বক গার্ড দাঁড়িয়ে থাকবে বাড়ির বাইরে? মনে হচ্ছে তাকে ধরে বেঁধে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে স্বাধীনতা কোথায়? রিদির জন্য তাকে দেরি করে হলেও যেতে হবে। না হলে রোজাকে গার্ড কেন? নিজে হুমকি করেও নেয়াতে পারত না। বরাবরই সে নিজের উপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত, অথচ জোর জবরদস্তি সহ্য করে না। উল্টে জেদি হয়, তেরা হয়। এজন্যই নিপা বেগম আজিজুল সাহেবও মেয়েকে প্রশ্রয় দিয়ে এসেছেন, মতামতের কদর করেছেন। আপু কেমন লাগছে? রাজুর কথা বন্ধ হলো। ফেলফেল করে দেখলো বড় বোনকে। রোজা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের লম্বা ব্রাউন রঙের চুলগুলোকে কার্ল করছিল নিচের দিক দিয়ে। লাল রঙের জর্জের শাড়ির ব্লাউজ পিস দিয়েই বানানো ব্যাকলেস ব্লাউজ দিয়েই পরেছে। লাইট মেকআপ করা, এখনো লিপস্টিক দেয়নি। রাজু জানে, ছোটবেলা থেকেই দেখেছে তার বোন অত্যন্ত সুন্দর। গায়ের রংটা দুধের মতো। আর আজ তো বাজে দেখাচ্ছে। ইস। রোজা হেসে ফেলল। দেখলো রাজু তৈরি হয়ে এসে দাঁড়িয়ে দরজার সামনে। কালো শার্ট ইন করে পরেছে, শার্টের উপর ভ্যাসের উপরে কোট। হ্যান্ডসাম লাগছে বেশ। নিজের কাজে ফের ব্যস্ত হয়ে বলল, তাই তো কেউ বাজে দেখাচ্ছে। ওই যে মা বানরটা আছে না, সেবার এলো বাড়ির সামনে চুলের উকুন টোকাতে, ওটার মতো লাগছে দেখতে। বেশ চমৎকার ভাবে এক সাইডের চুল ভাঁজ করার ভঙ্গিতা করে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমাকে সুদর্শন লাগছে, মেয়েদের হার্টবিট বাড়ানোর মতো। হাতের চিরুনিটা ছুঁড়ে মারতেই রাজু সরে গেল হাসতে হাসতে। ওইদিকে বাইরে থেকে গার্ড তাড়া দিচ্ছে একটু পরপর। পারছে না ঘরে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যেতে। এতেই রোজা রাগ জেদ বাড়ছে। সে ইচ্ছে করে আরো দেরি করছে। কোন সাহসে এত জোরপূর্বক আচরণ দেখাবে? শোরগোল শুনে রোজা উঠে এসে দাঁড়ালো দরজার সামনে। ইতিমধ্যে 7টা বাজছে। তাদের সদর দরজার সামনে এলেন এসে দাঁড়িয়েছে। ভীষণ বিনয়ের সাথে বলল, মিস রোজা, আপনাকে এক্ষুনি সাথে আসতে হবে। রোজা রাগ হবে। এর পূর্বেই এলেন ফের বলল, প্রিন্সেস আপনাকেই বারবার খুঁজছেন। রোজা শান্ত হলো। বড় করে শ্বাস টেনে নিল। রিদির জন্য অন্তত তাকে হজম করতে হবে। সে ইতিমধ্যেই তৈরি। রুমে ঢুকে জাস্ট লিপস্টিকটা দিল লিপস্টিকের ওপর। কালো লালের মিশেলে ক্লাচার নিল ফোনের পাশাপাশি। জুতো জোড়া পরে বেরিয়ে এলো। আজিজুল সাহেব, নিপা বেগম, রাজু গাড়িতে উঠে বসেছে। এলেন আগ্রহের সাথে মেলে ধরেছে গাড়ির দরজা। তখন অবচেতনে একবার চোখ তুলে তাকালেও দ্বিতীয়বার থেকে আর একবারও চোখ তুলে তাকায়নি। মাথা নত রেখেছে। রোজা এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। গাড়িতে উঠে বসতে দিল। চলতে নয়, হাওয়ার বেগে ড্রাইভার ড্রাইভ করবে না। জেদের বসে সে আসলেই দেরি করেছে। রিদি নিশ্চয়ই রাগ করবে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, বোঝে কম। রোজা বাইরের মানুষ, দিন শেষে এতটাও ঘনিষ্ঠ, এমন দিনও কি মানায়?